একজন সুন্দরী নারী, যাকে দেখলে যে কোনো পুরুষ মুহূর্তের মধ্যেই তার প্রেমে পড়ে যাবে। কিন্তু তার কাছে গেলেই বা সেই সুন্দরী নারীকে ছুলেই পুরুষটির শরীরে মৃত্যু যন্ত্রণা মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যাবে, আর ধীরে ধীরে সেই নারীর সামনেই পুরুষটি মারা যাবে। আমি বলছি ভারতের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত গুপ্তচরদের বিষয়, যাদের বলা হয় বিষকন্যা। কিছু কিছু লোককথা অনুযায়ী যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে আক্রমণ করতে এসেছিলেন, তখন তার গুরু অ্যারিস্টটল আলেকজান্ডারকে বলেছিলেন, তুমি যদি ভারতে আক্রমণ করে জিতে যাও তাহলে ভারতের সুন্দরী নারীদের থেকে দূরে থাকবে, কারণ ওই সুন্দরী নারীদের মধ্যে লুকিয়ে আছে বিষকন্যারা, যাদেরকে ছুলে মাত্রই তোমার মৃত্যু হয়ে যাবে। এরপর 326 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতে আক্রমণ করে এবং ভারতীয় রাজা পৌরসকে তিনি যুদ্ধে হারিয়ে দেন। বলা হয়ে থাকে সে সময় পৌরস নিজের হারের বদলা নিতে আলেকজান্ডারকে একজন অপরূপ সুন্দরী নারী উপহার দিয়েছিলেন, আর সেই নারী ছিল একজন বিষকন্যা। আর আলেকজান্ডার সেই নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের গুরু অ্যারিস্টটলের দেওয়া সতর্কবার্তা ভুলে যায়। তবে তার পরিণামটাও হয়েছিল মর্মান্তিক। ভারত জয়ের কিছু বছর পরেই আলেকজান্ডার কোনো এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যান। অনেকেই মনে করে যে এ সময় আলেকজান্ডারের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল, আর এটা ছিল সেই বিষকন্যারই কাজ, যাকে রাজা পৌরস আলেকজান্ডারকে উপহার হিসেবে দিয়েছিলেন। এবার এই ঘটনাগুলো কি আদৌ সম্ভব, নাকি পুরোটাই লোককথা? যদি এমনটা মনে প্রশ্ন জেগে থাকে, তবে জেনে রাখুন বিষকন্যারা সত্যিই ছিল, আর তাদের ঘটনাও একেবারে সত্য। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই বিষকন্যারা কি আজও আছে? কাদের বলা হয় এই বিষকন্যা? বিষকন্যা নামের মধ্যেই এদের রহস্য লুকিয়ে আছে। এর অর্থ হচ্ছে বিষাক্ত কন্যা বা নারী, যাদের শরীরের মধ্যে বিষ থাকে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই বিষকন্যারা নিজেদের শরীরে বিষ নিয়ে আপনার এবং আমার মতো দিব্যি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। প্রাচীন ভারতের কিছু ইতিহাস থেকে জানা যায় এই বিষকন্যাদের ব্যবহার করা হতো একটি অস্ত্রের মতো। সে সময়কার রাজারা তাদের শত্রুপক্ষকে হত্যা করতে এই সুন্দরী আবেদনময়ী বিষকন্যাদের পাঠাতো। এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দরী নারীরা বিষকন্যা কিভাবে হয়ে যেত? কিছু লোককথা এবং পৌরাণিক কাহিনী মতে এই বিষকন্যাদের বিষকন্যা বানানোর জন্য খুব অল্প বয়স থেকেই বেছে নেওয়া হতো। এরপর তাদের আগামী 10 থেকে 12 বছর ট্রেনিং দেওয়া হতো। যখন তাদের ট্রেনিং শেষ হতো, তখন প্রত্যেকেই 17 থেকে 18 বছর বয়সী সুন্দরী যুবতী, আর এরপর থেকেই তারা শুরু করত নিজেদের রূপের জালে জড়িয়ে শিকারকে ঘায়েল করা। প্রাচীন ভারতে এই বিষকন্যাদের তৈরি করার একটি বড়সড় প্রথা ছিল, যেখানে রাজারা এই বিষকন্যাদের তৈরি করতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতেন, আর এই বিষকন্যাদের তৈরি করে তোলার দায়িত্ব দেওয়া হতো নগরের পতিতা নারীদের কাছে। তারা ছোট ছোট মেয়েদেরকে ধরে নিয়ে আসতো, অনেক সময় তাদেরকে কিনে নিত তাদের পরিবারের কাছ থেকে, আর এই পুরো ব্যাপারটি ঘটতো খুবই গোপনে, ফলে বোঝাই যেত না যে কে আসল বিষকন্যা। সেই ছোট ছোট মেয়েদের খাবারের সাথে প্রতিদিন অল্প অল্প করে বিষ মেশানো হতো, যাতে তাদের শরীর বিষের প্রভাব সয়ে নিতে পারে। তবে এই প্রক্রিয়ায় অর্ধেকেরও বেশি মেয়ে প্রাণ হারাতো, আর যারা বেঁচে যেত, অর্থাৎ যাদের শরীর এই বিষের প্রভাব সয়ে নিত, তাদেরকে দেওয়া হতো পরবর্তী ট্রেনিং। এর মধ্যে ছিল নাচ, গান, মদ্যপান, এছাড়া বিভিন্ন ধরনের কামুক আচরণ। এক কথায় যে কোনো পুরুষকে যৌন আবেদন করে যেভাবে আকৃষ্ট করা যায়, সেই সব কৌশল তাদেরকে শেখানো হতো। আর তাদের ট্রেনিং সম্পন্ন হয়ে গেলে রাজা এই বিষকন্যাদেরকে নিজের মহলে এনে রাখতেন এবং প্রয়োজন মতো তাদের ব্যবহার করতেন নিজের কার্য সিদ্ধি করার জন্য। কিন্তু কিভাবে বিষকন্যারা শত্রুদেরকে হত্যা করত? যখন কোনো রাজা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বিষকন্যার সৌন্দর্যে মোহিত হয়ে যেতেন, তখন সেই বিষকন্যা প্রেমের জালে সেই রাজা বা শত্রুপক্ষকে নিজের কাছে টেনে নিতেন। এ সময় কোনো ফল, পানীয় বা নিজের শরীরের কোনো অঙ্গের সাথে তারা বিষ মিশিয়ে দিত, আর সেই পুরুষের বিশ্বাস অর্জন করতে বিষকন্যারা প্রথমে নিজে সেই ফল বা পানীয় পান করত। আর যেহেতু ছোটবেলা থেকে অল্প অল্প করে তারা বিষ খেয়ে অভ্যস্ত, ফলে এদের শরীরে বিষের কোনো প্রভাবই হতো না। আর ওদিকে শত্রুপক্ষ ভেবে নিত যে এই ফল বা পানীয় পুরোপুরি সুরক্ষিত, আর তখনই তারা সেই ফাঁদে পা দিত, অর্থাৎ সেই ফল বা পানীয় খেয়ে নিত, আর এতেই তাদের মৃত্যু হতো। কিন্তু বিষকন্যারা যে শুধুমাত্র হত্যা করত তা কিন্তু নয়। অনেক সময় শত্রুপক্ষের রাজ্যে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা, যেমন সেনাপতি, মন্ত্রী, এদেরকে প্রেমের জালে জড়িয়ে তাদের থেকে জেনে নিত রাজ্যের সকল গোপনীয় তথ্য, আর যুদ্ধ বা অন্য কোনো সময়ে সেই গোপন তথ্যগুলোকে কাজে লাগানো হতো। তবে যদি কার্যসিদ্ধি করার আগেই কোনোভাবে যদি রাজারা টের পেয়ে যেত,
যে তার সামনে যেই নারী আছে সে আসলে বিষকন্যা, তাহলে সেই নারীর পরিণাম হতো খুবই ভয়াবহ। তাদেরকে হয়তো শুলে চড়ানো হতো, নতুবা জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হতো। এবার চলুন জেনে নেওয়া যাক রাজা চন্দ্রগুপ্ত এবং বিষকন্যার ইতিহাস। থেকে প্রায় 2300 বছর আগে রাজা চন্দ্রগুপ্ত ভারতে মৌর্য বংশের সূচনা করেছিলেন। ঐতিহাসিকদের মতে এই সময়ও বিষকন্যাদের চল ভারতে ছিল। চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী আচার্য চাণক্য নিজের অর্থশাস্ত্র গ্রন্থে এই বিষকন্যাদের ব্যাপারে লিখে গেছেন। অনেকেই বলেন এই বিষকন্যারা যেন চন্দ্রগুপ্তের কোনো রকম ক্ষতি করতে না পারে, সেই কারণে আচার্য চাণক্য প্রতিদিন অল্প অল্প করে চন্দ্রগুপ্তের খাবারে বিষ মিশিয়ে দিত, যেটা চন্দ্রগুপ্ত নিজেও জানতো না। এর কারণ ছিল যদি চন্দ্রগুপ্ত কোনো বিষকন্যার ফাঁদে পড়েন তাহলে যেন সেই বিষকন্যা চন্দ্রগুপ্তকে হত্যা করতে না পারে। কিন্তু একদিন চন্দ্রগুপ্ত যখন খাবার খাচ্ছিল সে সময় সেই খাবারের ঘরে তার গর্ভবতী স্ত্রী দুর্ধরা আসেন। সে সময় চন্দ্রগুপ্ত নিজের থালা থেকে কিছুটা খাবার তার স্ত্রী দুর্ধরাকে খাইয়ে দেন, আর সেই বিষাক্ত খাবার খেয়ে দুর্ধরা মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন, আর কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আচার্য চাণক্য যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি সাথে সাথে সেই স্থানে উপস্থিত হন এবং মৃত দুর্ধরার পেট চিরে তার গর্ভে থাকা সন্তানকে বের করে আনেন, আর সেই বাচ্চাটি তখনও বেঁচে ছিল। এই শিশুটি ছিল একটি ছেলে। বিষের প্রভাব তার শরীরে পৌঁছতে না পারলেও সেই ছোট্ট শিশুটির কপালে বিষের প্রভাবের কারণে ছোট্ট একটা কালো দাগ পড়ে যায়, আর এ কারণেই সেই ছোট্ট শিশুটির নামকরণ করা হয় বিন্দুসার। আর এই বিন্দুসারই পরবর্তীকালে মৌর্য বংশের সম্রাট হয়েছিলেন। তবে আচার্য চাণক্যকে তার এই কাজের জন্য কোন রকম কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ তিনি একদিকে সম্রাটের ভালোই চেয়েছিলেন, কিন্তু বিন্দুসার তার মায়ের মৃত্যুর জন্য সারা জীবন আচার্য চাণক্যকে দায়ী করেছেন। এখান থেকে এটা বলা যায় একজন বিষকন্যা যেভাবে তৈরি করা যায় তেমনি একজন বিষপুরুষকেও তৈরি করা যায়। আর আপনি জানলে অবাক হবেন, সময়ের সাথে সাথে এই বিষকন্যাদের প্রথা ইউরোপেও ছড়িয়ে পড়ে। 120 খ্রিস্টপূর্বাব্দে এক রাজা যার নাম ছিল ষষ্ঠ মিত্রিডাটেস, তিনি নিজেই নিজের খাবারের সাথে অল্প অল্প বিষ মিশিয়ে খেতেন, কেননা তার বাবা যে কিনা একসময় সম্রাট ছিলেন তাকে গুপ্তচরেরা বিষ দিয়ে মেরে ফেলেছিলেন। এবার প্রশ্ন হলো এই বিষকন্যারা কি আজও আছে? আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে এই বিষকন্যারা আজও আছে। হ্যাঁ, সত্যিই তাই। তবে এদের কাজ করার পদ্ধতি বদলে গেছে। বিভিন্ন গুপ্তচর সংস্থা যেমন কেজিপি, মুসাদ, আইএসআই এই ধরনের সংস্থা আজও সুন্দরী মেয়েদের ট্রেনিং দিয়ে শত্রু দেশের গোপন তথ্য ফাঁস করে দেয়। তবে আপনার বা আমার এই বিষকন্যাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এদের টার্গেট সবসময় হয় কোনো প্রভাবশালী মানুষ। আমাদের মতো সাধারণ ব্যক্তিদের দিকে বিষকন্যারা নিজেদের রূপের জাদু নষ্ট করবে না। তো কেমন লাগলো এই বিষকন্যাদের নৃশংস ইতিহাস? কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু, আর এও জানাবেন যে এই বিষকন্যাদের ব্যাপারে আপনাদের মধ্যে কে কে আগে থেকেই জানতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।